গালে হাত দিয়ে নিশ্চুপ বসে আছে নুসরাত। পা দুটো তুলে রাখার সামনে ডিসপ্লের উপর। ক্যাশ কাউন্টারে বিল করছে তিনজন কালো কাপড় পরিহিত মেয়ে স্টাফ। তিনতলা বিশিষ্ট সৈয়দ চয়েসে লোকজনের সংখ্যা কম নয়, 30-এর অধিক। সিলেটে মোট 3টা শোরুম তাদের। আজ নাসির সাহেবের নিজস্ব শোরুমে এসেছে নুসরাত। ভদ্রলোক তাকে সব কিছু দেখতে বলে কারখানায় যাচ্ছেন বলে হেলে দুলে চলে গেছেন। ঘণ্টাখানেকের ভেতর কয়েকজন ভিআইপি কাস্টমারও এসেছে। বসে বসে মাছি মারা ছাড়া নুসরাতের তেমন কোনো কাজ নেই। আসার পর থেকে ক্লথ কর্নার, ব্যান্ড কর্নার আর অ্যাক্সেসরিজ কর্নার থেকে কয়েক ধরনের জিনিস আত্মসাৎ করে ফেলেছে। বেশিরভাগ জিনিস সেলিনের নিয়েছে। সহজে খুঁজে পাওয়া যায় না তাই। নিজের হাতের ব্যাগটা একটু চেক করে নিল নুসরাত। সেলিনের পারফিউমটা বের করে একটু আশেপাশে এয়ার ফ্রেশনারের মতো স্প্রে করে জাইনকে কল লাগালো। কাউকে জ্বালানোর জন্য খুঁজে না পাওয়ায় জাইনকে এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তিটা মনে হলো নুসরাতের নিকট। অডিও কল দেয়নি, ভিডিও কল দিয়েছে। ঘড়ির কাঁটায় সময় দেখে নিল 5টা বাজছে। একবার চোখও পড়ল তারিখের দিকে। 1 সেপ্টেম্বরের ঘরে আটকে। আসসালামু আলাইকুম। নুসরাতের ভাবনার সুতো ছিল জাইনের সালামে। গম্ভীর স্বরটা গম গম করে ভাসল আশেপাশে। নুসরাত নিজেও সালামের উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জাইন ক্যামেরা থেকে দূরে দাঁড়ানো। বলল, আলহামদুলিল্লাহ ভালো। আমাকে কল দেওয়ার কারণ কি? নুসরাত বিগলিত হাসল। কপালে মাসাজ করতে করতে বলল, আমি কিছু একটা ভাবছিলাম। কথা বলে থামল। জাইন আগ্রহ নিয়ে চেয়ে আছে তার দিকে। নুসরাত বলতে শুরু করল, ভাবছিলাম আপনার লাইফের ফার্স্ট লাভকে। জাইন হাসল। ফিসফিস করে উত্তর দিল, আপনার বোন। নুসরাত 2 হাত 2 দিকে নাড়িয়ে উঠে দাঁড়ালো। উত্তরটা যেন গোনায় ধরল না। ঘুরিয়ে পেঁচিয়ে একই প্রশ্ন করল। ভাবুন ইসরাত আপনার জীবনে নেই। ইসরাতকে ভুলে যান। জাইন ভাই, এবার বলুন আপনার লাইফের ফার্স্ট লাভকে। জাইন 2 পাশে মাথা নাড়িয়ে না করল। নুসরাতকে বলল, তাহলে এই প্রশ্নের উত্তরই আমি দিতে পারবো না। নুসরাত জোর দিল তার কথায়। প্লিজ জাইন ভাই, প্লিজ উত্তর দিন। ইসরাতকে ভুলে যান আর ফার্স্ট লাভকে সেটা বলুন। জাইন উত্তর দিতে সময় নিল। মোবাইলের দিকে ঝুঁকে এসে ভারী গলায় বলে উঠল, এই দেহে প্রাণ থাকতে আপনার বোনকে ভোলা আমার দ্বারা সম্ভব না। আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা আমার স্ত্রী, আমার সহধর্মিণী ইসরাত। ও না থাকলে আমিও থাকবো না এই পৃথিবীতে। ব্যাস, কথা শেষ। নুসরাত জাইনের এসব সাহিত্যিক কথা শুনে ভীষণ বিরক্ত হলো। নাকও কুঁচকাল। সামান্য হিংসের গন্ধ তার পাশে ছড়াতে লাগলো। এমন কথা তো আজ পর্যন্ত তাকে কেউ বলেনি। তাহলে ইসরাতকে কেন বলবে এই ব্যাটা? তাই খেকি উঠে বলল, কি মিয়া, তখন থেকে বোন বোন লাগিয়াছেন কেন? বোন ছাড়া আর কাউকে ভালোবাসেননি? চোখ তুলে তাকাননি? জন্মের পর থেকে বিদেশে থেকেছেন, তারপরও ইসরাত কিভাবে আপনার ফার্স্ট লাভ হয়? সত্যি করে বলুন জাইন ভাই, আমাদের সাথে মজা নিচ্ছেন না তো? আপনার এত ভালো মানুষই আমি মেনে নিতে পারছি না। জাইন নুসরাতের কথার বিপরীতে শান্ত থাকল। উত্তর দিল, আমি খারাপ হলে আপনার বাবা আমার সাথে ইসরাতের বিয়ে দিত? নুসরাত মাথা দোলালো। তারপর আবারও খ্যাঁক খ্যাঁক করে ওঠে। তাহলে তো আপনি পিওর ইনটেক মাল। জাইন ভ্রু কুঁচকাল। অদ্ভুত মুখে কিছুক্ষণ নুসরাতের আগাগোড়া পরখ করে নিয়ে জানতে চাইল, হোয়াট ডু ইউ মিন বাই পিওর ইনটেক মাল? আমাকে কি মাল মনে হয় আপনার? কোন দিক থেকে? নুসরাত মুখ বাঁকালো বিতৃষ্ণা নিয়ে।
এই জাইন ভাই যে পিওর মাল তা আগেই বুঝেছিল, তবু একটু ঘাটাতে বাজাচ্ছিল। জাইন ফোন রাখার জন্য তাড়া দিয়ে বলে উঠল, তাহলে ফোন রাখি, ভালো থাকুন। নুসরাত থামালো জাইনকে হাত দিয়ে, মুখ দিয়ে বিরক্তির সাথে বলল, আরে দাঁড়ান মিয়া, কথা শেষ হয় নাই। জাইন গম্ভীর আদলে দেখল নুসরাতকে, ভ্রু চালো, জানতে চাইল শেষ কথা কি। জাইনকে জ্বালানোর জন্য শেষ একটা কথা বলে ঝটপট ফোন রেখে দেবে ভাবল, তাই আগে অনুমতি নিতে বলল, শুনুন জাইন ভাই, অনেক দিন ধরে আপনাকে বলবো বলবো বলে বলা হয়নি। জাইন আগ্রহ নিয়ে শোনার জন্য বসে আছে যেন। নুসরাত সময় নিল কতক্ষণ কথা বলার জন্য, অতপর বলল, পুরুষ মানুষকে চাপদাড়ি আর শ্যামলা রঙে বেশি মানায়, এমন সুন্দর মানায় না। এটাই বলার জন্যই কল দিয়েছিলাম আপনাকে। হুদাই এতক্ষণ হাঁসের ঠ্যাং বকের ঠ্যাং বলে গল্প করছিলাম সঠিক সময় আসার জন্য। গা জ্বালিয়ে দেওয়া কথা শেষে ফোন রাখতে চাইল তাড়াহুড়ো করে নুসরাত। জাইন রাখতে দিল না। বিন্দুমাত্র ছাড় না দিয়ে সেও কথার বিপরীতে একই টোনে বলে উঠল, মেয়ে মানুষকে শ্যামলা হতে নেই, তার উপর আপনার জবান চলে কেচির মতো ক্যাচ ক্যাচ করে। কেউ তো বিয়ে করবে না, কার গলায় ঝুলবেন। নুসরাত কথাটা মাটিতে পড়তে দিল না, একদম ধরাম করে তুলে জাইনের গায়ে ছুঁড়ে মারল যেন। যে বিয়ে করার সে তো করেই নিয়েছে বহু পূর্বে। তাছাড়া কাউকে না পেলে আপনার হাদারাম বলদ ভাইয়ের গলায় ফুলের মালা হয়ে ঝুলে পড়ব। কথা শেষ করে গট করে ফোন কেটে দিল সে, অতপর হু হু করে হাসল। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আলমগীর সাহেবের সাথে বর্তমান বাজারের সেলস মার্কেট নিয়ে কথা বলছিল। গত বছরের তুলনায় এই বছর লাভ কতটুকু হয়েছে, গত মাসের সেলের তুলনায় এই মাসের সেলস কতটুকু বেশি, এসব জানতে চাইল। সবশেষে কোন কোন ব্র্যান্ডের স্টক আনতে হবে শোরুমে, কি কি চেঞ্জ করতে হবে তা নিয়ে দীর্ঘ আলাপ হলো। দুজনের ভেতর আলাপ জমে উঠল কয়েক মিনিটের ব্যবধানে। আলমগীর সাহেবের কাছ থেকে হাতের মাসিক রিপোর্ট এনে দেখছিল মনোযোগ সহকারে নুসরাত। সহযোগী ম্যানেজার আবির বারবার এসে তাদের কথা বলার মধ্যে হাত ঢোকানোর প্রচেষ্টা করছিল। নুসরাত বেশ কতক্ষণ খেয়াল করল তা। বিরক্ত হলো, কথার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করায় মনোযোগ বিনষ্ট হচ্ছে তার। তবুও মনোযোগ ধরে রাখার চেষ্টা করল। সহকারী ম্যানেজার আলমগীর বলছিলেন, একজন ভিআইপি কাস্টমার আজ ক্যালির ব্যাগ খোঁজ করছিল। আমাদের শোরুমে ক্যালির ব্যাগের কোনো স্টক পাওয়া যায়নি। নুসরাত ঠোঁট টিপল, বলল, ক্যালির ব্যাগ পাওয়া মুশকিল বটে আলমগীর সাহেব, আমার নিজের কাছেই মাত্র দুটো আছে। ভিআইপি কার্ড লাগে এর জন্য। অনেক কষ্টে আমি নিজেও কালেক্ট করেছি ওগুলা। ভদ্রলোক নিজেও নুসরাতের কথা বুঝে মাথা দোলালেন, বললেন, লুই ভিটনের শিপমেন্ট আনাতে চাচ্ছিলেন না আপনারা? ওটা আসবে কবে ম্যাম? নুসরাত নিজের ল্যাপটপ ব্যাগ বের করল, ডিসপ্লের উপর সেটা রেখে মেল চেক করল। বলল, শিপমেন্ট আসতে সময় লাগবে, 6 মাসেরও অধিক, তাড়াতাড়ি পাওয়া যাবে না। নুসরাতের কথা কেটে দিতে চাইল আবির। নুসরাত কোনো সুযোগ দিল না। জিজ্ঞেস করল সে, সৈয়দ চয়েসের নতুন কাপড় কবে বাজারে লঞ্চ হবে? আবির সুযোগ পেয়ে ঝটপট বলে উঠল, এখনও তারিখ ঠিক হয়নি ম্যাম। আনোয়ার সাহেব ধমক দিলেন খাদে নামানো কণ্ঠে, বললেন, তুমি বেশি জানো আবির। অতপর নুসরাতের দিকে তাকিয়ে বললেন, আগামী মাসের 18 তারিখে লঞ্চ হবে ম্যাম। নুসরাত একবার গা শিউরানো দৃষ্টিতে আবিরকে দেখে নিল উপর নিচ। আনোয়ার সাহেবকে বর্তমান বাজার মার্কেট সম্পর্কে ধারণা দিতে লাগলেন। তার কথার মধ্যে আবার আবির বাঁ হাত ঢোকালো। নুসরাত শুধু চোখ গরম করে দেখল তাকে। একসময় নিজের ধৈর্য খুইয়ে চেঁচিয়ে উঠতে নিয়ে গিয়েও দাঁত চেপে মুখ আটকালো।
মেকি হাসার চেষ্টা করে দাঁতে দাঁত পিষল। আশপাশে চোখ বুলিয়ে নিয়ে অশরীরদের মতো হিসহিসিয়ে উঠে অতর্কিত গলায় গালি দিয়ে বসল। মাদার চুদের বাচ্চা, আর একবার যদি আমার কথার ভেতর তোর ল্যারের বাহাত ঢোকানোর চেষ্টা করিস তাহলে পশ্চাৎ দেশে লাথি দিয়ে সৈয়দ চয়েসের বাহিরে ফেলে আসব। মোটেও হুমকি ধামকি দিচ্ছি না তোমাকে, আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। নেক্সট টাইম কথা বলবো না, উপড়ে ফেলবো। গট ইট? নাসির মঞ্জিলের ড্রয়িং রুমে ঠোঁটের কোণে কুটিল হাসি ঝুলিয়ে বসে আছে নাহিয়ান। সাদা পাঞ্জাবি বলিষ্ঠ দেহের ভাঁজে ভাঁজে সেটে আছে। নিয়মিত যে শারীরিক ব্যায়াম করা হয় এই দেহ কাঠামো পেতে ভীষণ কসরত করতে হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। রুষ্টপুষ্ট দেহের নাহিয়ান ড্রয়িং রুমে সাদার মধ্যে গোল্ডেন কারুকার্য খচিত সোফায় রাজকীয় ভঙ্গিমায় বসে আছে, হাতে কফির কাপ। মেপে মেপে কাপে চুমুক বসাচ্ছে। একটু এদিক সেদিক হচ্ছে না তার দৃষ্টি। ভীষণ মনোযোগ সহকারে কাপের কফিটুকু পান করছে। নিজের দিকে নাসির সাহেবের জহুরি নজর অনুভব করতে পেরে চোখ তুলে তাকালো সম্মুখে। তার দিকে সূক্ষ্ম চোখে তাকিয়ে থাকতে দেখে হাসল ঠোঁটের কোণ বাঁকিয়ে। ভদ্রভঙ্গিতে সালাম দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন আঙ্কেল? শরীর ভালো আছে আপনার? নাহিয়ানের সেই ক্ষীণ আওয়াজ ড্রয়িং রুমে ঝংকার তুলল যেন। থেকে থেকে কাঁপল গমগম আওয়াজের ভারে। নাসির সাহেব খেয়াল করলেন ছেলেটার কথায় অতিরিক্ত চোরামি জোচ্চুরি নেই, সাধারণভাবেই কথা বলছে। চোখে চোখ রাখছে মেপে মেপে, নিজের আত্মবিশ্বাসী ভঙ্গিমা প্রকাশ করতে চাইছে না। তবুও না চাইতেও ফুটে উঠছে চোখের আকার আকৃতির পরিবর্তনে। নাসির সাহেব দেখলেন ছেলেটাকে সময় নিয়ে। ভদ্রতার খাতিরে প্রশ্নের উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? নাহিয়ানের চোখের পাতা কিছুটা কাঁপল, কি হয়তো কাঁপল। সময় নিল উত্তর দিতে। নাসির সাহেব তাড়া দিলেন না উত্তর দেওয়ার জন্য। নাহিয়ানের এক একটা শ্বাস প্রশ্বাসের গতি যেন তিনি দূরে বসেই গুনে ফেলছেন। সে নিজেকে সামলে উত্তর দিল ভীষণ শান্ত স্বরে, আলহামদুলিল্লাহ। সরাসরি কথা পারলেন নাসির সাহেব। কী কারণে এই গরিবের ঘরে আপনার পায়ের ধুলো পড়েছে তা কি আমি জানতে পারি? নাহিয়ান আশপাশ দেখল, খুঁজল কাউকে হয়তো। প্রশ্নের উত্তর দেওয়ার তাড়া দেখা গেল না। নাসির সাহেব তার তাকঝাঁক দেখে বললেন, আপনি যাকে খুঁজছেন সে আজ বাড়িতে নেই। তড়াক করে না চাইতেও প্রশ্ন করে বসল নাহিয়ান। কেন? সহজ কণ্ঠে ভদ্রলোক স্বীকারোক্তি দিলেন, আপনি আসছেন শুনে রেখে এসেছি বাহিরে। তা বললেন না? আমার বাড়িতে আপনার মতো বড়লোকের পা পড়ল কীভাবে? নাহিয়ান হাসল ঠোঁট এলিয়ে, বলল, আপনি জানেন আঙ্কেল। তা কেন বা কোন কারণে? নাসির সাহেব দুই কাঁধ ঝাঁকালেন, বললেন, না, আমি জানি না। আপনি বলুন কেন এসেছেন, না বললে জানব কিভাবে? ততক্ষণে কিচেন থেকে এসে নাজমিন বেগম মাথায় আঁচল টেনে বসেছেন নাহিয়ানের মুখোমুখি। তির্যক চোখে দেখলেন ছেলেটাকে। মুখের ভাবভঙ্গি মেকি কঠোরতায় আবিষ্ট। এবার নাহিয়ানের শান্ত ভঙ্গিমায় একটু ফাঁপার দেখা মিলল। সে নিজের জায়গায় অটল থাকতে চাইল, পারল না। চেহারার ভাবগতি বদলালো। নাজমিন বেগমকে এখানে মোটেও আশা করেনি সে। ভদ্রমহিলার স্বামীর পাশে পায়ের উপর পা তুলে বসে আছেন, গায়ে শাড়ি, পায়ে জারার স্যান্ডেল। দেখার শেষ নাহিয়ান আপনার? নাজমিন বেগমের কথায় হতচকিত হয়ে আবারও দেখল ওনাকে সে। সামাজিকতা রক্ষার্থে ঠোঁটে মিষ্টি হাসি ঝোলালেন নাজমিন বেগম। ঢোক গিলে চোখ সরিয়ে নেয় সে। মুখের ঘাম হাতের তালু দিয়ে মুছে নিয়ে বলে উঠল, জি। কথা আটকে গেল মাঝখানে। এতক্ষণ ঝরঝরে কথা বললেও এখন তার কথার মধ্যে তীব্র সংকোচের আবহ পেলেন নাজমিন বেগম। তাই সামনের সেন্টার টেবিল থেকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বললেন, পানি নিন আব্বা।
নাহিয়ানের পানি নেওয়ার জন্য বাড়ানো হাত থমকালো। বজ্রপাতের মতো তার হৃদয় চমকালো। থমকালো দুই জোড়া নয়ন। তখনও গ্লাস বাড়িয়ে রেখেছেন নাজমিন বেগম। ইশারায় নিতে বলছেন। নাহিয়ান পানিটুকু নিয়ে এক চুমুকে খেতে নিয়ে বড়সড় বিষম খেল। তা দেখে নিজের জায়গা থেকে উঠে এসে পিঠে চাপড় বসালেন ভদ্রমহিলা। স্বামীর চোখ রাঙানি অবজ্ঞা করে বললেন, তাড়াহুড়ো করছেন কেন আপনি? আস্তে ধীরে পানি খান। স্ত্রীর এমন অন্যের ছেলের জন্য দরদ উতলে পড়তে দেখে বিরক্ত হলেন নাসির সাহেব। কঠোর কণ্ঠে আদেশ দিলেন, নাজমিন, ওর থেকে দূরে সরে আসো। স্বামীর কথায় ঘাড় ঘুরিয়ে তাকালেন। একবার নাহিয়ানের চেহারা দেখলেন। অস্বস্তিতে ঘাট হয়ে গিয়ে মুখ এইটুকুনি হয়ে গেছে। নাজমিন বেগম ভেবে পেলেন না তাকে দেখে এত অস্থির হওয়ার কারণ কি। কারণের রহস্য উদ্ঘাটনে নামলেন না। পরে ভাববেন ভেবে নাসির সাহেবের আদেশ মান্য করে আবার তার পাশে গিয়ে বসলেন। নাহিয়ান পানিতে চুমুক বসাতেই নাসির সাহেব জিজ্ঞেস করলেন, খ্রিস্টান থেকে আপনারা মুসলিম হলেন কবে নাগাদ? আরেকটা অতর্কিত প্রশ্ন। নাহিয়ান নিজের পানিটুকু খেতে পারল না আরাম করে। এই পরিবারের মানুষকে যতটা সহজ ভেবেছিল সে, ততটা না। তাই কুকু করে কাশতে কাশতে বলল, জি কি বললেন বুঝিনি। কথাটা কাটানোর জন্য না বোঝার ভান করল। নাসির সাহেব আবার জিজ্ঞেস করলেন, খ্রিস্টান ছিলেন না তোমার বাবা দাদা? কবে নাগাদ মুসলিম হলেন জিজ্ঞেস করলাম। নাহিয়ান ঢোক গিলল। এত ভেতরের খবর জানলেন কি করে ভদ্রলোক? ভেবে পেল না সে। অতপর সময় নিয়ে প্রশ্নের উত্তর দিল, বছরখানেক পূর্বে। নাসির সাহেব প্রশ্নের বাণ ছুড়ে দিলেন, যখন নুসরাতের সাথে আপনার প্রথম দেখা হয়েছিল? নাহিয়ান মাথা দোলালো। অবাক কণ্ঠে জানতে চাইল, আপনি কিভাবে সেটা জানলেন? নুসরাত। নাসির সাহেব দাড়ি টেনে দিলেন নাহিয়ানের কথায়। বললেন, আমি আমার মেয়ের ব্যাপারে আপনার থেকে অধিক জানি নাহিয়ান। আমি ওর বাবা, আপনি নন। বিমর্ষ চেহারায় নাহিয়ান বসে রইল। নাসির সাহেব আবার বললেন, আমরা মেন পয়েন্ট রেখে অন্যদিকে চলে যাচ্ছি। মেন পয়েন্টে আসি। কেন এসেছেন এখানে? কারণটা স্পষ্ট করে বললে সুবিধা হয়। নাহিয়ান শান্ত ভঙ্গিমায় বলে উঠল, আমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। পরিবারের সাথে কেউ নেই? জি না। পরিবার ছাড়া আসা পাত্রের কাছে আমি মেয়ে দিব কি করে? নাহিয়ান ভারী গলায় বলে উঠল, যেভাবে বড় মেয়ের বিয়ে দিয়েছেন। সামান্য ভরকালেন নাসির সাহেব। তবুও তা চেহারায় দৃশ্যমান হলো না। আবারও শুধালেন, আপনার পরিবারের কেউ না থাকলে আমি কার ভরসায় আমার মেয়ে আপনাকে দেব? নাহিয়ানের ভরাট স্বর বাড়ি খেল চারিপাশে। আমার ভরসায়। যেহেতু বিয়েটা আমি করব আপনার মেয়েকে, সেহেতু আমার ভরসায় বিয়ে দেবেন, আমার পরিবারের নয়। নাসির সাহেব মাথা দোলালেন, কণ্ঠ কঠোর করলেন। নমনীয়তার ছিটে ফোঁটা নেই। আপনি যদি কখনো তাকে ছেড়ে দেন, তাহলে আপনি আমার এই জবান কেটে নেবেন, যে জবান দিয়ে আমি আপনার কাছে আপনার মেয়ে চাইতে এসেছি। নাসির সাহেব হাসলেন সামান্য। সহসা ভ্রু চিয়ে জানতে চাইলেন, আমি মত দিয়ে দিলেও যাকে বিয়ে করতে আসছেন সে কি মত দেবে? নাহিয়ান মাথা ঝুঁকিয়ে হাসল। বলল, তার দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দেন, আমি ওনাকে বুঝিয়ে ফেলব। বোঝাতে পারলেই ভালো। নাসির সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। নিশ্চুপতা চেপে ধরল ড্রয়িং রুমে। নাজমিন বেগম এবার প্রশ্ন ছুড়লেন নাহিয়ানের উদ্দেশ্যে, আমাদের ব্যাপারে সব জেনে এসেছেন আপনি? নাহিয়ান ছোট করে উত্তর দিল, জি। নাজমিন বেগম আবারও একই প্রশ্ন করলেন, সব তো? একদম অতীত থেকে বর্তমান? নাহিয়ান সরাসরি বলে উঠল, মিস নুসরাতের ছোটবেলার বিয়েটা নিয়ে কি আপনি আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ। অতপর ঠোঁট টিপে আশ্চর্যান্বিত কণ্ঠে বলে উঠলেন, তাহলে আপনি জানেন? নাহিয়ান মাথা দোলালো। বলল,
ভালো করেই খোঁজ নেওয়ায় বের হয়েছিল। অতটা ভেতরের খবর কেউ জানে না। নাসির সাহেব ভ্রুজোড়ার মাঝখানে ভাঁজ ফেলে তাকে প্রশ্ন করলেন, তাহলে আপনি জানলেন কেমন করে? নাহিয়ান মুখ ফসকে বলে ফেলল, যে ইমাম বিয়ে পড়িয়েছিল তাকে তুলে নিয়ে গিয়ে কথা আদায় করেছি। বলা শেষে বুঝল কি ভুলটাই না করেছে। নাসির সাহেব তাকে কঠিন দৃষ্টিতে দেখছেন। আকস্মিক ধমকে উঠলেন, তাহলে আপনি সেদিন অপহরণ করেছিলেন মসজিদের ইমামকে? অসভ্য! ভদ্রলোকের বকা দেওয়া যেন নাহিয়ান গোনায় ধরল না, মাছি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিল। নাজমিন বেগম স্বামীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শুধালেন, কপালে কি হয়েছে তোমার বাবা? নাহিয়ান হাত দিয়ে স্পর্শ করল ব্যান্ডেজ করা জায়গাটা। তখনই ধূপধাপ পায়ের আওয়াজ তুলে বাড়ির ভেতর প্রবেশ করল কেউ। মাথা ঘুরিয়ে নাহিয়ান তাকালো, অতপর হাসল। হাতের ঘড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, পারফেক্ট টাইমিং আপনার মিস্টার আরশ। নাসির সাহেবের পাশ ঘেঁষে বসল আরশ, ভ্রুজিয়ে তাকিয়ে আছে এদিকেই। নাহিয়ান তা খেয়াল করে নিরুদ্বেগ কণ্ঠে বলে উঠল, একটা পাগলা কুত্তা তেড়ে এসেছিল। বলেই থামল। নাজমিন বেগম চোখ গোল গোল করে জানতে চাইলেন, তারপর কি হলো? নাহিয়ান তপ্তশ্বাস ফেলল, বলল, তারপর? কথা শেষ না করে শব্দ করে আবারও শ্বাস ফেলল, যেন ভীষণ দুঃখিত সে। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও কালো রঙের পাগলা কুত্তাটা লাল লাল চোখ মুখ করে এসে আমায় কামড় দিল। সাথে তো তার বন্ধুটা আছেই। ভীষণ শোকাহত হলেন নাজমিন বেগম। জিজ্ঞেস করলেন, ইঞ্জেকশন পুশ করেছ? না হলে তো ব্রেইনে কুকুরের বাচ্চা জন্ম নিয়ে নেবে। জি। গুনে গুনে 14টা মারতে হয়েছে। পাগলা কুত্তা তো, বুঝতেই পারছেন। নাজমিন বেগম চিন্তিত স্বরে নাহিয়ানের কাছে জানতে চাইলেন, এই মৌসুমে পাগলা কুত্তা আসলো কিভাবে? নাহিয়ান ভীষণ অবাক ভঙ্গিমায় বলে উঠল, বিদেশ থেকে। ওমা, আপনি জানেন না আন্টি? অবাকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল সে। ঠোঁটে হাত রেখে রসিয়ে রসিয়ে কুকুরের আলাপ জুড়ল। মাসখানেক আগেই বিলেত থেকে বিলেতি কুত্তাগুলো দেশে এসেছে। সময় মতো ইঞ্জেকশন পুশ না করায় রাস্তায় যাকে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। সামনেই আবার ইলেকশন। আমার মতো একজন কর্মী ব্যস্ত মানুষকে পাগলা কুত্তাটা কামড়ে না দিলে এতদিনে জনগণের উন্নয়নে অনেক কাজ করে ফেলতাম। আসলে বুঝতেই তো পারছেন, কুত্তা তো আর মানুষের ভাষা, কাজ আর মানসিকতা বুঝবে না। নাজমিন বেগম দেখলেন না তার পাশে বসে থাকা আরশ রাগের প্রকোপে দপদপ করে জ্বলে উঠছে। হাত দিয়ে সোফার বালিশ চেপে ধরে রাখায় তা প্রায় মুষড়ে যাচ্ছে। তিনি যে ভীষণ আগ্রহ নিয়ে পাগলা কুকুরের বর্ণনা শুনছেন, সেই কুকুরটা আসলে আরশ। নাহিয়ান আরও বলল, পার্সিয়ান কুত্তা যেগুলা হয় আন্টি, সেগুলা কিছুটা মানুষের আকৃতির। দুটো পা, দুটো হাত, একটা খাড়া নাক, দুটো চোখ, দুটো কান আর মুখও থাকে। আশ্চর্যজনক বিষয়, ঠোঁটও থাকে। আপনি দেখেছেন কখনো এমন কুত্তা? নাজমিন বেগম দেখেননি বলে মাথা নাড়ালেন দুই পাশে। নাসির সাহেব কুকুরের গল্পে আগ্রহ না পেয়ে চলে গেলেন রুমে। নাহিয়ান কুটিল হেসে তাকালো আরশের দিকে, বলল, একটু বাড়ির বাহিরে পা বাড়ালেই দেখতে পারবেন। ওত পেতে বসে থাকে সব সময় আপনাদের বাসার সামনে। কিছুটা নারীলোভী কুত্তাটা, মেয়েদের দেখলে মাথার ঠিক থাকে না। আরশ দাঁতে দাঁত চেপে হিসিয়ে শুধালো, আপনার মতো, তাই না মিস্টার আবরার? নাহিয়ান ভুলে মাথা দোলালো উপর নিচ, বলে বসল, হুম। অতপর বুঝল ভুল বলে ফেলেছে আবারও। কুটিল হাসির তোড়ে বাঁকানো ঠোঁটার তীর্যক নয়ন দুটো আরশের দিকে তুলে ধরতেই দুটো ঈগলের মতো দৃষ্টি এসে বিঁধল তার পানে। তীরের ফলা ছুঁড়ে দেওয়ার মতো করে তাকিয়ে আছে সামনের লোকটা। পারলে এক্ষুনি হাতের দলা পাকানো বালিশের মতো তাকে ছিঁড়ে ফেলত।
নাহিয়ান শ্লেষমিশ্রিত হাসল। কপালে এসে একগাছি চুল জায়গা করে নিয়েছে বহুক্ষণ পূর্বে। তা হাত দিয়ে সরিয়ে নিতে নিতে আলগোছে বুড়ো আঙুল দেখালো। বোঝালো, কোনো কাজকলা করতে পারবি না তুই আমার। আরস জিভ দিয়ে গাল ঠেলে হাসল। ভীষণ মন কাড়া দৃশ্য যেন দেখছে। মিডল ফিঙ্গার বের করে চুলের ভাঁজে হাত চালালো। তীক্ষ্ণ হাসির তোড়ে বেঁকে গেল ঠোঁট। তীরের ফলার ন্যায় ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল যেন, তুই এখানে কি করছিস? নাহিয়ান গায়ে মাখল না এমন ভঙ্গিতে গা ঝাড়ল। ওই রকম করে ইশারায় বুঝিয়ে দিল, তোর বউ খপ করে আমার হাতের মুঠোয় নিতে এসেছি। পাখি এবার খাঁচা ছেড়ে উড়াল দেবে। তাচ্ছিল্যের সহিত আরস যেন বলল, তুই নিয়ে উড়াল দিবি? নাহিয়ান ভীষণ আত্মবিশ্বাসী ভঙ্গিমায় মাথা দোলালো। বলল, হ্যাঁ। আরসের শ্লেষ মিশ্রিত স্বর নাহিয়ানের কানে ওভাবেই যেন ভাসল। কটাক্ষের সাথে যেন গম্ভীর মুখটা জিজ্ঞেস করছে, চিনিস কতদিন তুই ওকে? নাহিয়ান মাথায় হাত চালিয়ে আঙুলের ইশারায় দেখালো 2। ঠোঁট নাড়িয়েও বলল 2। আর আমি ওকে 13 বছর ধরে চিনি। আমাদের দুজনের চেনা জানা কতটুকু পুরনো তুই জানিস? তাতে আমার কি যায় আসে? তুই চিনলেই বা কি? এবার তোর পাখি আমার খাঁচায় আটকা পড়বে। নাজমিন বেগম উঠে দাঁড়ালেন। বললেন, দুজন কথা বলো, আমি যাই, রাতে রান্না করতে হবে। নাজমিন বেগম যেতেই খাদে নামানো কণ্ঠস্বরে আরস খেকিয়ে উঠল, তোর চোখ তুলে ফেলবো আমি নাহিয়ান, কলিজা ছিঁড়ে ফেলবো তোর। কোন দিকে চোখ দিচ্ছিস তুই? বুঝে শুনে দিবি। নাহিয়ান হাসল হো হো করে। আরসের কথা উড়িয়ে দিল হাওয়ায়। বলল, আমি তো তোর জান নিয়ে ফেলবো আরস, তুই কিছুই করতে পারবি না। ইউ কান্ট ডু এনিথিং। বসে বসে শুধু দেখবি। আমার চোখ কি, একটা চুলও বাঁকাতে পারবি না। রাগে চেঁচিয়ে উঠে চোখের আকারে শাসালো যেন আরস। হাউ ডিড ইউ ফাকিং থিং আই উড জাস্ট সিট অ্যান্ড ওয়াচ? নাহিয়ানের চোখের পাতা ঝাপটালো। প্রফুল্লতা নিয়ে হেসে জিজ্ঞেস করল, তাহলে তুইও কিছু করবি? বসে বসে দেখবি না? নাইস, ভেরি নাইস। থামলো সেকেন্ড কয়েক। আবার বলল, কিন্তু তুই কিছু করার আগেই আমি ওকে বিয়ে করে নেব। খালাস, সব কিছু খালাস হয়ে যাবে। আরস ধৈর্য হারালো এতক্ষণের। ছুঁড়ে ফেলল হাতের কুশনটা। তেড়ে এসে চেপে ধরল নাহিয়ানের পাঞ্জাবির কলারটা। দিক বিদিক ভুলে মুষ্টি করে বসালো 2 ঘা ঘুষি। নিচের ঠোঁট এক পেশে করে শ্বাস ফেলল। দাঁতের কপাটি চেপে হিসিসালো সাপের মতো। নাহিয়ান হাসল। আরসের রাগ দেখে ভীষণ আনন্দ লাগলো তার। কটাক্ষ করে বলে উঠল, এত প্রেম, বাহ। কথা শেষ করার আগেই নাহিয়ানের গলদেশ চেপে ধরল আরস। নাক দিয়ে মিটিমিটি রক্ত উকি দিচ্ছে তার, এমনকি নাহিয়ানেরও। নাহিয়ান আরসকে ছাড়ানোর চেষ্টা করে না নিজের থেকে। ক্রুদ্ধ হেসে বলে ওঠে, তোকে একটাও মারলাম না, আর তুই দেখি এখনই প্যানিক অ্যাটাক করে বসেছিস। ছ্যা। ঠোঁট বাঁকালো সে। আরসের কানের কাছে ঠোঁট নিয়ে বিশ্রী হেসে বলল, নুসরাতকে কখনোই পাবি না তুই, বুঝেছিস আরস? কখনো পাবি না। আরসের দৃষ্টি ছুরির ফলার ন্যায় শীতল হলো। নাহিয়ানের দিকে তাকিয়ে কটাক্ষ করে হেসে উঠল আকস্মিক। নাহিয়ান ভ্রু কুঁচকাল। পাগলের মতো করে হাসছে কেন তা দেখল হতবাক নয়নে। আরস গলা ছেড়ে দিয়েছে নাহিয়ানের। মেঝেতে হাসতে হাসতে হাঁটু দিয়ে বসে পড়ল। নিচের দিকে ঝুঁকে গিয়ে হাসল নিষ্পাপতার সহিত। মাথা ঝুঁকিয়ে নিল নিচের দিকে। হলরুম কাঁপল আরসের বিকট হাসির প্রতিধ্বনিতে। নাহিয়ান চেয়ে চেয়ে ভাবল, বউ বিয়ে করার শোকে পাগল হয়ে গেল নাকি? তার চিন্তা ভাবনার ভেতরেই গলদেশ চেপে ধরল আবার দ্বিগুণ চাপে। পূর্ব কোনো সতর্কীকরণ ছাড়া।
হাসি বিলীন হয়েছে ততক্ষণে মুখ আর ঠোঁট থেকে। গম্ভীর মুখখানা রাখল একদম নাহিয়ানের বরাবর। রাশভারী গলায় স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, এটা তো আমিও জানি নুসরাতকে আমি কখনো পাবো না, কিন্তু ও যদি আমার না হয় আল্লাহর কসম আমি ওকে তোরও হতে দেব না, এমনকি কারোর হতে দেব না, নো ম্যাটার হোয়াট। প্রয়োজনে আমি তোকে খুন করতেও পিছুপা হব না।